এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখতে হচ্ছে জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় জামিন মঞ্জুর। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? জামিন মঞ্জুর হলে অনুব্রত মণ্ডল কি জেলের বাইরে বেরোতে পারবেন? একবারই সত্যি দেখো, যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলের জামিন মামলা ছিল এবং সেই মামলায় অর্থাৎ সিবিআই এর করা যে মামলা, সেই মামলায় কিন্তু অনুব্রত মণ্ডল তিনি কিন্তু জামিন পেলেন। তবে শর্ত সাপেক্ষে তিনি জামিন পেলেন এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কোনো রকম ভাবেই কিন্তু তিনি তদন্তকে প্রভাবিত করতে পারবেন না এবং যদি কোনো রকম ভাবে কোনো শর্ত লঙ্ঘিত হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তার জামিন বাতিল হবে। তবে জামিন পেলেও কিন্তু এখনই জেল মুক্তি ঘটছে না বীরভূমের কেষ্টর। তার কারণ সিবিআই এর মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে মামলা, সেই মামলায় কিন্তু তিনি জামিন পাননি। তাই কিন্তু তাকে তিহার জেলেই থাকতে হবে। শর্ত সাপেক্ষে তিনি জামিন পেয়েছেন। যদি কোনো শর্ত লঙ্ঘিত হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার জামিন বাতিল হবে, এমনটাই কিন্তু জানালেন মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এবং সেই অনুযায়ী কিন্তু অনুব্রত মণ্ডল যে সিবিআই এর যে মামলা, সেই মামলায় জামিন পেলেন এবং সেখানে সওয়াল জবাব পর্বে মুকুল রোহতাগি তার আইনজীবী ছিলেন এবং অন্যদিকে সিবিআই এর আইনজীবীরা বলেন যে তিনি অত্যন্ত প্রভাবশালী, তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারেন, প্রশাসনকে প্রভাবিত করতে পারেন, তাই সেক্ষেত্রে তার জামিন যাতে না দেওয়া হয়। কিন্তু অন্যদিকে তার তরফ থেকে তার আইনজীবীরা জানান যে তাকে জামিন দেওয়া হোক, তিনি সমস্ত রকম ভাবে তদন্তে সহযোগিতা করবেন, সমস্ত শর্ত মেনে চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর যে মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সন্তু, একদমই অর্ণব, এই খবরের দিকে অবশ্যই আমাদের অর্ণব নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। এবং সব থেকে বড় বিষয় ছিল যখন এই খবর সামনে আসে সন্তু, তখন কিন্তু একটা বিষয় সামনে আসে যে অনুব্রত মণ্ডল তাহলে কি এবার তিহার জেল থেকে একেবারে সরাসরি নিচুপট্টি তার বাড়িতে পৌঁছে যাবেন। কিন্তু না, এখানে মূলত যেমনটা জানানো হচ্ছে যে জামিন মঞ্জুর করা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, কিন্তু সিবিআই এর যে মামলা, অর্থাৎ এই যে মামলার পেছনে সিবিআই একদিকে তদন্ত করেছে, অন্যদিকে ইডি তদন্ত করেছে। সুতরাং সিবিআই এর দায়ের করা মামলা, সেই মামলাতে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও এখনো পর্যন্ত ইডির করা মামলাতে কিন্তু কোনো মুক্তি দেওয়া হয়নি, অর্থাৎ ইডির মামলায় এখনো পর্যন্ত জামিন হয়নি। সুতরাং এখনই যে সে নিচুপট্টির বাড়িতে গিয়ে পৌঁছবে তা কিন্তু সম্ভব হচ্ছে না। এখনো পর্যন্ত যেমনটা খবর বা যেমনটা মনে করা হচ্ছে, ইডির মামলায় যেহেতু তার নাম জড়ায়, সুতরাং এখনো পর্যন্ত তিনি জেল হেফাজতেই সম্ভবত থাকবেন। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, এবং সেই বীরভূমের বাঘই কিন্তু বিভিন্ন সময় দেখেছি ইলেকশনের আগে, অর্থাৎ নির্বাচনের আগে চরম চরম ঢাক বাজাতে, গুড় বাতাসার নিদান দিতে, এমনকি বিভিন্ন সময় ধমকি চমকি কোনোটাই কিন্তু বাদ ছিল না সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ, গরু পাচার মামলায় যখন নাম উঠে আসে অনুব্রত মণ্ডলের এবং তারপর অনুব্রত মণ্ডলকে সামনে রেখে যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায় ইডি এবং একই সঙ্গে সিবিআই আধিকারিকরা, তার প্রেক্ষিতে একগুচ্ছ মামলা, এবং যেই মামলা এতদিন ধরে চলছিল, তদন্ত চলছিল, এবং যেমনটা এই মুহূর্তে ব্রেকিংও আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরলো যে জামিন মঞ্জুর করা হয়েছে অনুব্রত মণ্ডলের, তবে শর্ত সাপেক্ষে জামিন। এবং একই সঙ্গে জানাই যে সিবিআই এর মামলায় জামিন কেষ্টর মিললেও এখনো পর্যন্ত ইডির মামলাতে কিন্তু জামিন পায়নি অনুব্রত মণ্ডল। আমাদের মনে রাখতে হবে, এই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার নিয়ে কিন্তু দীর্ঘ টানাপোড়েন চলেছে। কখনো তার বাড়ি ঘিরে রাখতে হয়েছে, কখনো তাকে ভোরবেলাতে তুলে নিয়ে যেতে হয়েছে। আমরা দেখেছি দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়, কারণ গরু পাচার মামলা থেকে শুরু করে একাধিক মামলায় কিন্তু অনুব্রতর নাম আসতে থাকে এবং গরু পাচার মামলায় তাকে যখন আটক করা হয় এবং এখান থেকে এই বাংলা থেকে দিল্লি নিয়ে যেতেও কিন্তু টানাপোড়েন শুরু হয় এবং দিল্লির হাসপাতাল থেকে তিহার জেল যাত্রা, সেখানেও টানাপোড়েন। বারবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা শুনেছি যে অনুব্রত মণ্ডলকে তিনি বাঘ বলে সম্বোধন করেছেন। সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, অনুব্রত মণ্ডলের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যদি এখনো পর্যন্ত ইডির মামলায় কিন্তু কোনো রকমের কোনো জামিন হয়নি। সুতরাং এখনই তিনি যে বাড়ি ফিরে আসছেন সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, বিচার প্রক্রিয়ার অঙ্গ হিসাবে দেশের সর্বোচ্চ আদালত যদি কোনো অভিযুক্তকে জামিন দেয় তাহলে আমাদের সেটাকে সবাইকেই মানতে হবে। উনি ওনার অভিযোগ নিশ্চয়ই সেভাবে ডিফেন্ড করেছেন, কিন্তু সে একই সঙ্গে তদন্তকারী সংস্থারও অধিকার আছে সেই জামিনের রাখা বা জামিন বাতিলের জন্য পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার। এবং শুধুমাত্র তো সিবিআই না, এবং শুধুমাত্র একটি মামলায় নয়, সিবিআই এবং ইডি যুগপৎ মামলা চলছে। ইডির মামলাতে দেখতে হবে, দিল্লি হাইকোর্টে তার মামলা জামিনের আবেদন বিচারাধীন আছে বলে আমরা জানি।
তো দিল্লি হাইকোর্টের কি পর্যবেক্ষণ থাকে সেটা আমরা দেখবো। অতীতেও আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে একটি মামলাতে সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে অরবিন্দ কেজরিওয়াল অন্য তদন্তকারী সংস্থার যে মামলা, তিনি এখনো জেলবন্দিই রয়েছেন। এবং শুধু জেলবন্দি নয়, সিবিআই ইতিমধ্যে তার নামে চার্জশিটও দাখিল করেছে, যে চার্জশিটের অন্যতম অঙ্গ হিসেবে বলা হয়েছে যে দিল্লি এক্সাইজ পলিসি বা দিল্লির আবগারি নীতিতে যাবতীয় যে ঘুষের লেনদেন হয়েছিল তা অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে। তো এখানেও এই মামলা এখানে গরু পাচারের মামলা, রাইস মিলগুলির সঙ্গে যেখানে আজকে বারিক বিশ্বাসের রেড চলছে, সেখানে রাইস মিলের কোটা এবং সেই সংক্রান্ত রেশন দুর্নীতির মামলায় সেক্ষেত্রেও সেগুলোও নিশ্চয়ই সিবিআই, ইডি এবং বীরভূমে বেশ কিছু এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছিল, কয়েক হাজার টনের এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছিল। ইসলাম চৌধুরী মামলা যা এনআইএ তদন্ত করছে। জগন্নাথবাবু, এখানেই আমার একটা প্রশ্ন রয়েছে, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত, সেই তদন্ত নিয়ে তৃণমূল যেমন প্রশ্ন তুলেছে, ঠিক তেমনি সিপিএমও বারবার প্রশ্ন করে যে এত সময় লাগছে কেন অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়কে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তাদেরকে জেলে রাখা হয়েছে, এই অভিযোগও কিন্তু তারা করেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, অতিরিক্ত চার্জশিট সময়ে সময়ে দাখিল হচ্ছে। এরপর বিচার প্রক্রিয়া শুরু করা তার দায়িত্ব তো আদালতে, তার দায়িত্ব তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নয়। আদালত তারপরে তাদের আবেদন ইত্যাদি রাখা। এবং আপনাদের একটি বিষয় বুঝতে হবে যে আইনি পরিভাষায় বলা হয় যে জামিন হচ্ছে যে কোনো অভিযুক্তের অধিকার, আর গ্রেপ্তারি হচ্ছে এক্সেপশন, ব্যতিক্রম বলা হয়। কাউকে গ্রেপ্তারি করা, তাকে আটকে রাখাটা ব্যতিক্রম। আমি বলছি না আমি কারোর প্রতি সহানুভূতিশীল হয়ে কথা আমার মুখ দিয়ে কিন্তু বেরোচ্ছে, আমি বলছি দেশের বিচার ব্যবস্থায় যা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ওদিকে আঙুল তুলে তো লাভ নেই। আপনারা দেখান কতদিন কত বছর তারা জেলে রয়েছে। এবং আমার ধারণা একটি মামলাতে গেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্য মামলাগুলিও রয়েছে, আপনারা দেখতে থাকুন কি হয়। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 2 বছর জেলে পচিয়ে মারার পরে আজ অবধি তদন্তের শুরু হলো না, যেটা আমরা বারবার বলছি। ইডি বা সিবিআই কোনো তদন্তের সুরাহা করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতানেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা করে। অন্যদিকে যাদের নামে সিবিআই এফআইআর আছে, ইডি এফআইআর আছে, যাদের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত করছিল অথচ তারা বিজেপিতে চলে গেছে, এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের কেশাগ্র স্পর্শ করে না। তার কারণ বিজেপিতে চলে গেলে বা বিজেপির সাথে যোগ থাকলে তারা ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে।